আইসিডিএস এবং গ্রাম পঞ্চায়েতে নিয়োগ সংক্রান্ত আরও একটি নতুন ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে এই ক্লাসে আমরা আলোচনা করব সাধারণ জ্ঞান থেকে ভারতের সংবিধান অর্থাৎ ইন্ডিয়ান কনস্টিটিউশন সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর সম্পর্কে। তোমাদের শুরুতেই জানিয়ে রাখি, আইসিডিএস কর্মী ও সহায়িকা এই দুইটি পরীক্ষার জন্য এবং পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত নিয়োগ যে হতে চলেছে সেই নিয়োগের ক্ষেত্রেও ভারতের সংবিধান আসবে 100% আসবে এবং বহু প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে তোমাদের পরীক্ষার জন্য। তো সেই প্রশ্নগুলো বারবার কিন্তু প্র্যাকটিস করতে হবে। তো আজকের এই ক্লাসে আমরা ভারতের সংবিধান সম্পর্কে আলোচনা করব এবং ভারতের সংবিধানের যে মৌলিক অধিকার রয়েছে সেই মৌলিক অধিকার বা ফান্ডামেন্টাল রাইটস সংক্রান্ত 30টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর সম্পর্কে আলোচনা করব এবং এই ক্লাসটি তোমাদের একসাথে আইসিডিএস কর্মী ও সহায়িকা এবং গ্রাম পঞ্চায়েত নিয়োগের প্রস্তুতি হয়ে যাবে। তো শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসটি করো, আর এখান থেকে তোমরা পরীক্ষায় কমন পাবে। খুব ভালোভাবে ক্লাসটি করতে থাকো আর প্রত্যেকেই ক্লাসটি লাইক করে দেবে, শেয়ার করে দেবে। তো দেখো, আজকের ক্লাসের প্রথম প্রশ্নে বলা হচ্ছে, ভারতীয় সংবিধানে মৌলিক অধিকার কোন খণ্ডে বর্ণিত রয়েছে? অর্থাৎ ভারতের সংবিধানের মধ্যে মৌলিক অধিকার অর্থাৎ ফান্ডামেন্টাল রাইটস যেটি কোন খণ্ডে বা কোন পার্টে বর্ণিত হয়েছে? তো তোমরা মনে রাখবে, সংবিধানের 3য় খণ্ডে অনুচ্ছেদ 12 থেকে 35 পর্যন্ত মৌলিক অধিকারের বিশদ আলোচনা করা হয়েছে এবং 3য় খণ্ডকে ভারতের ম্যাগনা কার্টা বলা হয়। এই যে 3য় খণ্ড, এটাকে কিন্তু ভারতের ম্যাগনা কার্টা বলা হয়। তো এটা সঠিক উত্তর কী হবে? পার্ট 3 অর্থাৎ এখানে 3য় খণ্ডে কিন্তু ভারতীয় সংবিধানে মৌলিক অধিকার বর্ণিত হয়েছে। পরবর্তী প্রশ্ন, মৌলিক অধিকারের ধারণাটি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? এই যে মৌলিক অধিকার, এই যে ধারণাটি, এটা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? তো দেখো, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে মার্কিন যুক্তরাষ্ট্র। অবশ্যই তোমরা মনে রাখবে যে মার্কিন যুক্তরাষ্ট্রের বিল অফ রাইটস থেকে অনুপ্রাণিত হয়ে ভারতীয় সংবিধানে মৌলিক অধিকার যুক্ত করা হয়। তাহলে এটা সঠিক উত্তর হয়ে যাবে মার্কিন যুক্তরাষ্ট্র। পরবর্তী প্রশ্ন, মূল সংবিধানে কয়টি মৌলিক অধিকার ছিল এবং বর্তমানে কয়টি রয়েছে? মূল সংবিধানে কয়টি মৌলিক অধিকার ছিল এবং বর্তমানে কয়টি রয়েছে? দেখো, এটার উত্তর যদি আমরা জানতে চাই তাহলে আমাদের আগে বুঝতে হবে 1978 সালের 44তম সংবিধান সংশোধনের মাধ্যমে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকারের তালিকা থেকে বাদ দেওয়া হয়। 1978 সালের 44তম সংবিধান সংশোধনের মাধ্যমে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে কিন্তু বাদ দেওয়া হয়েছে। ফলে বর্তমানে মৌলিক অধিকারের সংখ্যা কয়টি? 6টি। বর্তমানে মৌলিক অধিকারের সংখ্যা 6টি। তাহলে আগে ছিল 7টি, বর্তমানে 6টি। অপশন এ হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্নে দেখো, বলা হচ্ছে সম্পত্তির অধিকার অর্থাৎ রাইট টু প্রপার্টি বর্তমানে কী ধরনের অধিকার? এই যে সম্পত্তির অধিকার, সেটা কী ধরনের অধিকার? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে আইনি অধিকার। দেখো, 44তম যে সংশোধনী, সেই সংশোধনীর পর সম্পত্তির অধিকারকে সংবিধানের যে পার্ট নম্বর 12 এর 300A অনুচ্ছেদে একটি সাধারণ আইনি
বা সাংবিধানিক অধিকার হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। তাহলে 44তম সংশোধনীর মাধ্যমে কিন্তু এটাকে সম্পত্তির অধিকারকে আইনি অধিকার বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন, সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে আইনের চোখে সমতা ও আইনি সুরক্ষা নিশ্চিত করা হয়েছে? আইনের চোখে সমতা অর্থাৎ সবাই সমান আইনের চোখে, এবং আইনি সুরক্ষা কিন্তু নিশ্চিত করা হয়েছে, অর্থাৎ ন্যায্য যে বিচার সেটা দেয়া হবে। এটা সঠিক উত্তর হবে অনুচ্ছেদ 14। অনুচ্ছেদ 14 হবে এখানে কারেক্ট আনসার। অনুচ্ছেদ 14 অনুযায়ী রাষ্ট্র বা দেশ ভারতের ভূখণ্ডে কোনো ব্যক্তিকে আইনের দৃষ্টিতে কিন্তু সমান নজরে দেখবে এবং সমান আইনি সুরক্ষা থেকে বঞ্চিত কিন্তু করবে না। অর্থাৎ ভারতের সংবিধান কোনোভাবেই কোনো একটি ব্যক্তির উপর কিন্তু প্রাধান্য দেবে না, আইনের চোখে সবাই সমান। পরবর্তী প্রশ্ন, অস্পৃশ্যতা দূরীকরণ সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে বর্ণিত? অস্পৃশ্যতা দূরীকরণ অর্থাৎ অস্পৃশ্য এরকম কিন্তু হবে না, এরকম চলবে না, এটা সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে বর্ণিত? এটা সঠিক উত্তর হবে অনুচ্ছেদ 17। অনুচ্ছেদ 17 নম্বর অনুচ্ছেদে যে কোনো আকারে অস্পৃশ্যতা অনুশীলনকে নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ হিসেবে কিন্তু ঘোষণা করা হয়েছে। অর্থাৎ সংবিধানে বলা হয়েছে এই যে অস্পৃশ্য অর্থাৎ কাউকে ছোঁয়া যাবে না, এই রকম যে অস্পৃশ্যতা সমাজে দেখা যায় এটা কিন্তু নিষিদ্ধ এবং শাস্তিযোগ্য অপরাধ হিসেবে ঘোষণা করা হয়েছে সংবিধানের অনুচ্ছেদ নম্বর 17-তে। পরবর্তী প্রশ্ন, উপাধি বিলোপ সম্পর্কিত অনুচ্ছেদ কোনটি? উপাধি বিলোপ সম্পর্কিত অনুচ্ছেদ কোনটি? তো দেখো অনুচ্ছেদ নম্বর 18 এই অনুচ্ছেদের মাধ্যমে সামরিক বা শিক্ষাগত যোগ্যতা ছাড়া অন্য যে কোনো রাষ্ট্রীয় উপাধি প্রদান নিষিদ্ধ করা হয়েছে। পরবর্তী প্রশ্ন, অনগ্রসর শ্রেণীর জন্য সরকারি চাকরিতে সংরক্ষণের ব্যবস্থা কোন অনুচ্ছেদের অধীনে হয়েছে? অনগ্রসর শ্রেণীর জন্য অর্থাৎ যারা পিছিয়ে পড়া তাদের জন্য সরকারি চাকরিতে সংরক্ষণের যে ব্যবস্থা সেটা কোন অনুচ্ছেদের অধীনে করা হয়েছে? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অনুচ্ছেদ 16(4). অনুচ্ছেদ 16(4) নম্বর অনুচ্ছেদ রাজ্যকে সরকারি কর্মসংস্থানে পর্যাপ্ত প্রতিনিধিত্ব না পাওয়া অনগ্রসর নাগরিকদের জন্য পদ সংরক্ষণের ক্ষমতা দেয়। অর্থাৎ যারা অনগ্রসর, যারা পিছিয়ে পড়া। পরবর্তী প্রশ্ন, সংবিধানের 19 নম্বর অনুচ্ছেদে মূল সংবিধান অনুযায়ী কয়টি স্বাধীনতার অধিকার ছিল এবং বর্তমানে রয়েছে? কয়টি স্বাধীনতার অধিকার ছিল এবং বর্তমানে কয়টি রয়েছে? তো দেখো মূল যে সংবিধান সেই সংবিধানে 19 নম্বর অনুচ্ছেদে 7টি মৌলিক স্বাধীনতা ছিল। 7টি মৌলিক স্বাধীনতা ছিল এবং 1978 সালের যে 19(1)(f) অনুচ্ছেদে বর্ণিত সম্পত্তির যে স্বাধীনতা সেটাকে বাদ দেওয়া হয়েছে এবং বর্তমানে 6টি স্বাধীনতা অবশিষ্ট রয়েছে। অর্থাৎ এখানেও কিন্তু অপশান এ হচ্ছে কারেক্ট আনসার। আগে ছিল 7টা, এখন 6টি। এরপর দেখো সংবিধানের 21 নম্বর অনুচ্ছেদে কি বলা হয়েছে? সংবিধানের যে 21 নম্বর অনুচ্ছেদ সেখানে কি বলা হয়েছে? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হবে জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার সুরক্ষা। জীবন এবং ব্যক্তিগত স্বাধীনতার সুরক্ষা 21 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে। অর্থাৎ আইনানুগ নির্দিষ্ট পদ্ধতি ব্যতিরেকে কোনো ব্যক্তিকে তার জীবন বা ব্যক্তিগত স্বাধীনতা থেকে বঞ্চিত করা যাবে না। অর্থাৎ কোনো একজন ব্যক্তি চাইলে ব্যক্তিগতভাবে বা পার্সোনালি সে নিজের মতো করে থাকতে পারবে, সেখানে কোনো রকমের কিন্তু আইনানুগ নির্দিষ্ট পদ্ধতি ছাড়া সেখানে কোনো রকমের তাকে কিন্তু বাধা দেওয়া
হবে না। পরবর্তী প্রশ্ন, শিক্ষার অধিকার অর্থাৎ রাইট টু এডুকেশন কোন সংবিধান সংশোধনের মাধ্যমে মৌলিক অধিকার হিসেবে যুক্ত হয়? অর্থাৎ যে শিক্ষার অধিকার, এটা একটা মৌলিক অধিকার যুক্ত করা হয়েছে, সেটা কত নম্বর সংশোধনের মাধ্যমে? তো সেটা হচ্ছে 86তম সংশোধনের মাধ্যমে রাইট টু এডুকেশন অর্থাৎ শিক্ষার অধিকার, এটা কিন্তু মৌলিক অধিকার হিসাবে যুক্ত করা হয়েছে। 2002 সালে 76তম যে সংবিধান সংশোধনী, সেই সংশোধনীর মাধ্যমে কি বলা হয়েছে, যে 6 থেকে 14 বছর বয়সী শিশুদের জন্য অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা মৌলিক অধিকার করা হয়েছে। পরবর্তী প্রশ্ন, কোন অনুচ্ছেদে বি.আর. আম্বেদকর সংবিধানের হৃদয় ও আত্মা বলেছেন? কোন অনুচ্ছেদকে বি.আর. আম্বেদকর সংবিধানের হৃদয় ও আত্মা অর্থাৎ হার্ট অ্যান্ড সোল অব দ্য কনস্টিটিউশন বলেছেন? কোনটিকে? তো দেখো, এই প্রশ্নের সঠিক উত্তর হবে অনুচ্ছেদ 32। দেখো, অনুচ্ছেদ 32 সাংবিধানিক প্রতিকারের অধিকার নাগরিকদের মৌলিক অধিকার ক্ষুণ্ণ হলে সরাসরি সুপ্রিম কোর্টে যাওয়ার অধিকার দেয়। অর্থাৎ কোনো একটি ব্যক্তির যদি মৌলিক অধিকার সেখানে থেকে যদি বঞ্চিত হয়, তাহলে সেই ব্যক্তি কিন্তু সুপ্রিম কোর্ট পর্যন্ত যেতে পারবে এবং তার অধিকারের জন্য লড়াই করতে পারবে। এবং এই যে অনুচ্ছেদ, এই অনুচ্ছেদকে বি.আর. আম্বেদকর সংবিধানের হৃদয় ও আত্মা অর্থাৎ হার্ট অ্যান্ড সোল অব দ্য কনস্টিটিউশন বলেছেন। পরবর্তী প্রশ্ন, মৌলিক অধিকার বলবৎ করার জন্য সুপ্রিম কোর্ট কত ধরনের নির্দেশ বা রিট জারি করতে পারে? মৌলিক অধিকার বলবৎ করার জন্য সুপ্রিম কোর্ট কত ধরনের নির্দেশ বা রিট জারি করতে পারে? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে 5টি। কটি? 5টি। এই রিটগুলি কি কি? এই রিটগুলি হচ্ছে বন্দি প্রত্যক্ষীকরণ, পরমাদেশ, প্রতিষেধ, অধিকার পৃচ্ছা এবং উৎপ্রেষণ। এগুলো হচ্ছে টোটাল 5টি রিট। তাহলে 5টি হবে এখানে কারেক্ট আনসার। এরপর দেখো, বলা হচ্ছে কোনো ব্যক্তিকে বেআইনিভাবে আটক করা হলে বিচারালয় কোন রিট জারি করে? যদি বেআইনিভাবে কোনো একটি ব্যক্তিকে আটক করা হয়, তাহলে কোন রিট জারি করে? এই প্রশ্নের সঠিক উত্তর হবে বন্দি প্রত্যক্ষীকরণ। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে সশরীরে হাজির করা। এটি বেআইনি আটকের বিরুদ্ধে নাগরিককে সুরক্ষা দেয়। বেআইনি যে আটক, সে আটকের বিরুদ্ধে নাগরিককে সুরক্ষা দেয়। তাহলে এটার ইংরেজিটা যেটাকে বলা হয় হাবিজ কর্পাস অর্থাৎ বন্দি প্রত্যক্ষীকরণ। এই যে আগের প্রশ্নে ছিল বন্দি প্রত্যক্ষীকরণ, অর্থাৎ যে এখানে 5টি যেটা আমি বললাম কিছুক্ষণ আগেই, সেই 5টির মধ্যেই কিন্তু একটি পড়ে হাবিজ কর্পাস অর্থাৎ বন্দি প্রত্যক্ষীকরণ, সশরীরে হাজির করা। পরবর্তী প্রশ্ন, উচ্চ আদালত নিম্ন আদালতকে তার এখতিয়ার বহির্ভূত কাজ করা থেকে বিরত রাখতে কোন রিট জারি করে? রিটগুলো কিন্তু ইংরেজিটাই একটু মনে রাখার চেষ্টা করবে। এটাকে বলা হয় প্রহিবিশন অর্থাৎ প্রতিষেধ, ঠিক আছে, বাধা। এই প্রহিবিশন বা প্রতিষেধ জারি করে কোনো বিচারাধীন মামলা নিম্ন আদালতের এখতিয়ারভুক্ত না হলে তা চালাতে নিষেধ করা হয়। পরবর্তী প্রশ্ন, সংবিধানের কোন অনুচ্ছেদে শিশু শ্রম অর্থাৎ 14 বছরের কম বয়সীদের যে কাজ করানো হয় সেটা নিষিদ্ধ করা হয়েছে? 14 বছরের কম বয়সীদের কাজ করানো যাবে না। চাইল্ড লেবার যাকে বলা হয়, সেটা কিন্তু কাজ করানো যাবে না। সেটা সংবিধানের কোন অনুচ্ছেদে বলা হয়েছে? তো এটা সঠিক উত্তর হবে অনুচ্ছেদ 24। তোমরা মনে রাখবে 24 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী কোনো ঝুঁকিপূর্ণ কারখানা, খনি
বা বিপজ্জনক কাজে 14 বছরের কম বয়সী শিশুদের নিয়োজিত করা সম্পূর্ণ নিষিদ্ধ। এরপর দেখো বলা হচ্ছে মানুষ বিক্রি বা হিউম্যান ট্রাফিকিং ও বলপূর্বক শ্রম নিষিদ্ধ করা হয়েছে কোন অনুচ্ছেদে? এটা সঠিক উত্তর হবে অনুচ্ছেদ 23। অনুচ্ছেদ 23 অর্থাৎ 23 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী মানুষ কেনাবেচা, বেগম খাটানো অর্থাৎ বেগার শ্রম এবং অন্যান্য বাধ্যতামূলক শ্রম সেগুলো কিন্তু নিষিদ্ধ করা হয়েছে। পরবর্তী প্রশ্ন, নিজের পছন্দ মতো ধর্ম পালন, চর্চা ও প্রচারের অধিকার সংবিধানের কোন অনুচ্ছেদে আছে? অর্থাৎ ভারতের যে কেউ যদি কোনো সময় তার মনে হয় যে আমি হিন্দু ধর্ম থেকে ইসলাম ধর্মে যাব বা বৌদ্ধ ধর্ম বা খ্রিস্টান যে কোনো কিছুতে তার ইচ্ছা অনুসারে কিন্তু সে তার ধর্ম পরিবর্তন করতে পারে, এবং এই যে অধিকার সেটা কিন্তু সংবিধানের কোন অনুচ্ছেদে আছে? এটা আছে অনুচ্ছেদ 25। অনুচ্ছেদ 25। তোমরা মনে রাখবে 25 নম্বর অনুচ্ছেদ সকল নাগরিককে নিজ নিজ বিবেক অনুযায়ী ধর্মগ্রহণ, আচরণ ও প্রচারের সমান অধিকার প্রদান করে। এরপর দেখো পরবর্তী প্রশ্ন, ধর্মীয় যে কার্যাদি পরিচালনার স্বাধীনতা সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে রয়েছে? ধর্মীয় কার্যাদি পরিচালনার যে স্বাধীনতা অর্থাৎ ধর্মীয় যে সমস্ত সংস্কৃতি রয়েছে, যে সমস্ত নিয়ম নীতি রয়েছে সেইগুলো পরিচালনার যে স্বাধীনতা সেটা সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে রয়েছে? কত নম্বর? এটা সঠিক উত্তর কি হবে? এটা সঠিক উত্তর হয়ে যাবে অনুচ্ছেদ 26। অনুচ্ছেদ 26 হবে এখানে কারেক্ট আনসার। এই অনুচ্ছেদে ধর্মীয় সম্প্রদায়কে নিজস্ব ধর্মীয় এবং জনকল্যাণমূলক যে প্রতিষ্ঠান স্থাপন ও পরিচালনার অধিকার দেওয়া হয়েছে। পরবর্তী প্রশ্ন, সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী কোনো বিশেষ ধর্মের উন্নতির জন্য কর দিতে বাধ্য করা যায় না? এটা সঠিক উত্তর হবে অনুচ্ছেদ 27। অনুচ্ছেদ 27। 27 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী কোনো নির্দিষ্ট ধর্মের উন্নয়ন বা রক্ষণাবেক্ষণের জন্য কোনো নাগরিককে কর বা ট্যাক্স দিতে বাধ্য করা যাবে না। পরবর্তী প্রশ্ন, সংখ্যালঘু সম্প্রদায়ের স্বার্থের সুরক্ষায় কোন অনুচ্ছেদে বলা হয়েছে? কি বলা হয়েছে? যে সংখ্যালঘু সম্প্রদায়দের স্বার্থের সুরক্ষা সেটা কোন অনুচ্ছেদে বলা হয়েছে? সংখ্যালঘু সম্প্রদায়ের যে স্বার্থের সুরক্ষা এটা বলা হয়েছে 29 নম্বর অনুচ্ছেদ। 29 নম্বর অনুচ্ছেদ হবে এখানে কারেক্ট আনসার। এই অনুচ্ছেদে ভারতের যে কোনো অঞ্চলের নাগরিকদের তাদের নিজস্ব ভাষা, লিপি বা সংস্কৃতি সংরক্ষণ করার অধিকার দেয়া হয়েছে। ঠিক আছে, কি অধিকার? ভাষা, তার সাথে লিপি বা সংস্কৃতি এগুলো কিন্তু সংরক্ষণ করার অধিকার দেয়া হয়েছে। পরবর্তী প্রশ্ন, সংখ্যালঘুদের শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন ও পরিচালনার অধিকার কোন অনুচ্ছেদে বর্ণিত? এটা হবে অনুচ্ছেদ 30। অনুচ্ছেদ 30 হবে এখানে কারেক্ট আনসার। এবং তোমরা মনে রাখবে অনুচ্ছেদ 30 অনুযায়ী ভাষা ও ধর্মের ভিত্তিতে গঠিত সংখ্যালঘুদের নিজস্ব শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন ও পরিচালনার অধিকার রয়েছে। পরবর্তী প্রশ্ন, জরুরি অবস্থা ঘোষণার সময় সংবিধানের কোন অনুচ্ছেদ দুটি কখনোই স্থগিত করা যায় না? দেখো কি বলেছে জরুরি অবস্থা ঘোষণার সময় সংবিধানের কোন অনুচ্ছেদ দুটি কখনোই স্থগিত করা যায় না? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অনুচ্ছেদ 20 এবং 21। এগুলো কিন্তু কখনোই স্থগিত করা যায় না। দেখো 44 নম্বর সংবিধান সংশোধনী 1978 সালে নিয়ম অনুযায়ী জাতীয় জরুরি অবস্থার সময়ও 20 অর্থাৎ অপরাধের দণ্ড সম্পর্কিত সুরক্ষা,
ও 21 যেটা হচ্ছে জীবন ও ব্যক্তিগত স্বাধীনতা নম্বর অনুচ্ছেদ স্থগিত করা যায় না। পরবর্তী প্রশ্ন, সংবিধানের 19 নম্বর অনুচ্ছেদের স্বাধীনতাগুলি কখন স্বয়ংক্রিয়ভাবে স্থগিত হয়ে যায়? কখন? তো দেখো, এই প্রশ্নের সঠিক উত্তর হবে অনুচ্ছেদ 352। অনুচ্ছেদ 352 যুদ্ধ বা বহিরাগত আক্রমণের ভিত্তিতে জরুরি অবস্থা। পরবর্তী প্রশ্ন, হাইকোর্ট মৌলিক অধিকার সুরক্ষায় কত নম্বর অনুচ্ছেদ অনুযায়ী রিট জারি করতে পারে? তো দেখো, মৌলিক অধিকারের পাশাপাশি অন্যান্য সাধারণ আইনি অধিকার ভঙ্গের ক্ষেত্রে 226 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী হাইকোর্ট নির্দেশ বা রিট জারি করতে পারে। তাহলে 226 হবে এখানে কারেক্ট আনসার। এরপর দেখো বলা হচ্ছে সামরিক বাহিনী বা সশস্ত্র বাহিনীর সদস্যদের মৌলিক অধিকার নিয়ন্ত্রণের ক্ষমতা কার হাতে রয়েছে? কার হাতে রয়েছে? তো দেখো, এই প্রশ্নের সঠিক উত্তর হবে সংসদ। সংসদ বা পার্লামেন্ট। দেখো, অনুচ্ছেদ 33 সংসদকে সশস্ত্র বাহিনী, পুলিশ বাহিনী ও গোয়েন্দা সংস্থার সদস্যদের মৌলিক অধিকার কিছুটা সীমিত বা পরিবর্তন করার ক্ষমতা দেয়। এরপর দেখো, সংবিধানের কোন অনুচ্ছেদে রাষ্ট্র বা স্টেট এর সংজ্ঞায়িত করা হয়েছে? সংবিধানের কোন অনুচ্ছেদে রাষ্ট্র বা স্টেটের সংজ্ঞায়িত করা হয়েছে? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অনুচ্ছেদ 12। অনুচ্ছেদ 12 তোমরা মনে রাখবে মৌলিক অধিকার প্রয়োগের ক্ষেত্রে সরকার, সংসদ, রাজ্য সরকার, বিধানসভা এবং অন্যান্য স্থানীয় কর্তৃপক্ষকে অনুচ্ছেদ 12-এ রাষ্ট্র হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে। পরবর্তী প্রশ্ন, সংবিধানের 13 নম্বর অনুচ্ছেদের মূল বিষয়বস্তু কী? সংবিধানের 13 নম্বর অনুচ্ছেদের মূল বিষয়বস্তু কী? তো দেখো, এই প্রশ্নের সঠিক উত্তর হবে মৌলিক অধিকার বিরোধী আইন বাতিল। ঠিক আছে, অনুচ্ছেদ 13 অনুযায়ী মৌলিক অধিকারের সাথে অসামঞ্জস্যপূর্ণ বা ক্ষতিকারক কোনো আইন তৈরি করা হলে তা বাতিল ও অকার্যকর বলে কিন্তু গণ্য করা হবে জুডিশিয়াল রিভিউর মাধ্যমে। পরবর্তী প্রশ্ন, গ্রেপ্তার ও আটক সংক্রান্ত যে সুরক্ষা অর্থাৎ প্রোটেকশন এগেনস্ট অ্যারেস্ট অ্যান্ড ডিটেনশন কোন অনুচ্ছেদে আলোচনা করা হয়েছে? গ্রেপ্তার ও আটক সংক্রান্ত যে সুরক্ষা সেটা কোন অনুচ্ছেদে আলোচনা করা হয়েছে? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অনুচ্ছেদ 22। অনুচ্ছেদ 22। দেখো, অনুচ্ছেদ 22 নম্বরে আটক ব্যক্তিকে গ্রেপ্তারের কারণ জানার এবং 24 ঘন্টার মধ্যে নিকটস্থ ম্যাজিস্ট্রেটের সামনে পেশ করার অধিকার প্রদান করে। তারপরে দেখো বলা হচ্ছে ম্যান্ডামাস। ম্যান্ডামাস শব্দটির আক্ষরিক অর্থ কী? তো ম্যান্ডামাস শব্দটির আক্ষরিক অর্থ হচ্ছে আমরা আদেশ দিচ্ছি। আমরা আদেশ দিচ্ছি। আমরা আদেশ দিচ্ছি, অবশ্যই এটা কিন্তু মনে রাখবে। ম্যান্ডামাস শব্দের অর্থ হচ্ছে উই কমান্ড। উই কমান্ড মানে হচ্ছে আমরা আদেশ দিচ্ছি। কোনো সরকারি কর্তৃপক্ষ বা ব্যক্তি নিজের আইনি দায়িত্ব পালনে ব্যর্থ হলে আদালত এই নির্দেশ কিন্তু জারি করে। এই নির্দেশ কিন্তু জারি করে। ঠিক আছে, অর্থাৎ কোনো সরকারি কর্তৃপক্ষ বা ব্যক্তি যদি নিজের আইনি দায়িত্ব পালন করতে না পারে তাহলে কিন্তু আদালত এই নির্দেশ জারি করে যে উই কমান্ড, অর্থাৎ আমরা আদেশ দিচ্ছি যে এটা করতেই হবে। ঠিক আছে, এইরকম সিচুয়েশনে ম্যান্ডামাস শব্দটি ব্যবহার করা হয়। এই হচ্ছে 30টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। এগুলো আজকে যে প্রশ্ন যেগুলো হচ্ছে ভারতের সংবিধান সম্পর্কিত, এবং ভারতের সংবিধান অনেক ছোট ছোট বিভিন্ন গুরুত্বপূর্ণ টপিক কিন্তু রয়েছে, যার মধ্যে আজকে এই যে 30টি প্রশ্ন তোমরা দেখতে পেলে, এই 30টি প্রশ্ন হচ্ছে মৌলিক অধিকার বা ফান্ডামেন্টাল রাইটস
সম্পর্কিত। এরপরে পরের ক্লাসগুলিতে আমরা আলোচনা করব ভারতীয় সংবিধানের আরও বিভিন্ন কিন্তু অংশ রয়েছে, সেই অংশ সম্পর্কে। প্রত্যেকটি গুরুত্বপূর্ণ টপিক আমি তোমাদের সময় মতো কভার করে দেব, তো সেক্ষেত্রে নিয়মিত ক্লাসগুলো করবে। এই যে সংবিধানের ক্লাস বা যে জিকে ক্লাস রয়েছে, এই ক্লাসগুলি, এমনকি ম্যাথামেটিক্সের ক্লাস, এই ক্লাসগুলো কিন্তু তোমাদের গ্রাম পঞ্চায়েতে যে নিয়োগ হবে সেই নিয়োগের জন্য কিন্তু প্রিপারেশন হয়ে যাবে একসাথে। ঠিক আছে? তো তোমরা যারা আইসিডিএসের জন্য প্রিপারেশন নিচ্ছ বা যারা গ্রাম পঞ্চায়েতের জন্য প্রিপারেশন নিচ্ছ, তাদের একসাথেই কিন্তু প্রিপারেশন হয়ে যাবে। আদার্স কোনো কিছু প্র্যাকটিস করার কোনো প্রয়োজন নেই। যেসব প্রশ্নোত্তরগুলি আমি তোমাদের শেয়ার করে দিচ্ছি, এগুলো তোমরা বারবার প্র্যাকটিস করবে, তাহলেই যথেষ্ট। আর প্রত্যেকেই ক্লাসটি লাইক করে দেবে, শেয়ার করে দেবে। ধন্যবাদ।